কোটিপতি মেয়েটি বলল, আমার কথা মেনে নাও, না হলে জান দিয়ে দেব। ড্রাইভার ছেলেটি ভাবতেও পারেনি সামনে যা ঘটতে চলেছে। বন্ধুরা, এটি বিহার প্রদেশের সিওয়ান জেলার একটি সত্য কাহিনী। সেখানে একটি বিশাল বাড়ি ছিল, উঁচু দেয়াল, বড় আঙিনা, আর বাইরে দাঁড়িয়ে থাকা অনেকগুলো গাড়ি সেই বাড়ির আভিজাত্যের জানান দিত। সেই বাড়িতেই থাকত আরাধ্যা, শিক্ষিতা, বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী এক মেয়ে। সে এইমাত্র মুম্বাই থেকে MBA শেষ করে ফিরেছে। শহরের খোলা হাওয়া আর নিজের স্বপ্নগুলো নিয়ে সে বাড়ি ফিরেছিল, কিন্তু সে জানত না যে বাড়ির আবহাওয়া তার জন্য কতটা ভারী হতে চলেছে। বাড়িতে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছিল, আত্মীয়স্বজন আসছিল, মিষ্টি তৈরি হচ্ছিল। তার মা বারবার বলছিলেন, আমার মেয়ে এখন বড় হয়ে গেছে, এখন ওর বিয়ের কথা ভাবা উচিত। আরাধ্যা হেসে দিত, কিন্তু তার মনে চাকরি করার স্বপ্ন ছিল। সে চেয়েছিল নিজের পরিশ্রমে কিছু হতে, নিজে উপার্জন করতে এবং নিজের সিদ্ধান্ত নিজে নিতে। এক সন্ধ্যায় তার মা তাকে নিজের ঘরে ডাকলেন। গলার স্বরে মাধুর্য ছিল, কিন্তু কথাগুলো ছিল কঠোর। 4 দিন পর একটি ছেলে তোমাকে দেখতে আসছে, খুব বড় ঠিকাদার, টাকা, গাড়ি, প্রতিপত্তি সব আছে ওর, শুধু তোমাকে হ্যাঁ বলে দিতে হবে। আরাধ্যা ধীরে জিজ্ঞাসা করল, যদি আমার পছন্দ না হয়? মা সরাসরি উত্তর দিলেন, অপছন্দের কোনো প্রশ্নই ওঠে না, এত ভালো সম্বন্ধ বারবার আসে না। আরাধ্যা চুপ হয়ে গেল। তার মনে হলো তার পড়াশোনা, তার স্বপ্ন সব হঠাৎ ছোট হয়ে গেছে। সে সাহস করে বলল, আমি আগে চাকরি করতে চাই। মা হেসে উঠলেন, ওদের কাছে এত টাকা আছে যে তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে, চাকরির দরকারটা কি? আরাধ্যার কাছে কোনো উত্তর ছিল না। সে ভাবল, হয়তো একবার দেখা করে নেওয়া উচিত। পরদিন সকালে এক যুবক বাড়িতে এলো, পরিষ্কার পোশাক, পরিপাটি চুল আর চোখে এক অদ্ভুত প্রশান্তি। সে দরজায় দাঁড়িয়ে নমস্কার করল। আরাধ্যা ভাবল, এটাই হয়তো সেই ছেলে। সে হালকা হাসল। যুবকটি নিজের নাম জানালো, আমান। আমান বিনীতভাবে জিজ্ঞাসা করল, আঙ্কেল আছেন? আরাধ্যা ভেতরে গিয়ে মাকে জানালো। মা বাইরে এসে হেসে বললেন, আরে এ তো তোমার বাবার গাড়িগুলোর কাজ দেখাশোনা করতে আসে। আরাধ্যা হালকা ধাক্কা খেল, সে চুপ থাকল। আমান তার বাবার সাথে হিসাব নিকাশ সেরে চলে গেল। যাওয়ার সময় আবার নমস্কার করল এবং এক চিলতে হাসি দিল। সেই হাসিতে কোনো লোক দেখানো ভাব ছিল না। পরদিন আসল অতিথি এলো, বড় গাড়ি, দামি পোশাক আর আত্মবিশ্বাসে ভরপুর চেহারা। তার নাম ছিল রুদ্র। বাড়িতে এসেই সে হাত মেলালো, নমস্কার কম, মেজাজ বেশি। আরাধ্যা অনুভব করল যে রুদ্রর কথায় আপনত্ব কম আর দাপট বেশি। বসেই সে জিজ্ঞাসা করল, আপনি MBA করেছেন? ভালো। আসলে আজকাল তো সবাই করে ফেলে। আরাধ্যা হেসে বলল, হ্যাঁ, পরিশ্রম করতে হয়। রুদ্র হেসে উঠল, পরিশ্রম তো টাকা কামানোর জন্য করা হয়। যখন টাকা আগে থেকেই আছে, তখন পড়াশোনা কি কাজে আসবে? ঘরে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। মা কথা ঘুরিয়ে দিলেন, কিন্তু আরাধ্যা প্রথমবার অনুভব করল যে সামনে বসা মানুষটি নিজেকে সবার চেয়ে বড় ভাবে। কিছুক্ষণ পর রুদ্র বলল, আমি কাল পাটনা যাচ্ছি, কাকিমার যদি কোথাও যাওয়ার থাকে তবে সাথে চলতে পারেন। মা মানা করে দিলেন। তখনই আরাধ্যা বলল, আমারও শহরে কিছু কাজ আছে। রুদ্র তক্ষুনি বলল, তাহলে চলুন, পথে কথা হবে। পরদিন সে তার বড় গাড়ি নিয়ে এলো। আরাধ্যা তার পাশে বসল। পথে সে তার শক্তি আর প্রতিপত্তির কথা শুরু করল। আমি যদি চাই তো 1 ঘন্টায় লাখ লাখ টাকা এদিক ওদিক করে দিতে পারি, পুরো এলাকায় আমার নাম চলে। আরাধ্যা চুপচাপ শুনে যাচ্ছিল। কিছুক্ষণ পর সে বলল, টাকা আর নাম থাকা ভালো কথা, কিন্তু মানুষের স্বভাবও ভালো হওয়া উচিত। রুদ্র তার দিকে এমনভাবে তাকালো যেন কথাটি তার পছন্দ হয়নি। স্বভাব তো পরিস্থিতি দিয়ে তৈরি হয়, এই দুনিয়ায় সোজা মানুষ বেশি দিন টেকে না। কথাগুলো আরাধ্যার মনে গেঁথে গেল। তার মনে পড়ল আমানের শান্ত চেহারার কথা, যে কোনো শব্দ ছাড়াই নিজের কাজ করে যাচ্ছিল। পাটনা পৌঁছে রুদ্র তাকে এক দামি হোটেলে নিয়ে গেল। খাবারের পেছনে অনেক টাকা খরচ করল সে। গর্ব করে বলল, আমার সাথে থাকলে এভাবেই আয়েশ করবে। আরাধ্যা সরাসরি উত্তর দিল, আয়েশের চেয়ে বেশি প্রয়োজন সম্মান। সন্ধ্যা হতে হতে রুদ্র বলল, আজ এখানেই থাকি, রাতে ক্লাবে যাব। আরাধ্যা পরিষ্কার মানা করে দিল, আমি রাতে এখানে থাকব না। রুদ্রর চেহারা বদলে গেল। এত খরচ করেছি তোমার জন্য, অন্তত একদিন তো থাকতে পারো। টাকা খরচ করা আপনার ইচ্ছা ছিল, থাকাটা আমার ইচ্ছা, সে দৃঢ় স্বরে বলল। রুদ্র প্রথমবার তার রাগ প্রকাশ করল, তুমি আমাকে বুঝতে পারছো না। আরাধ্যা শান্ত স্বরে বলল, হয়তো আমি ঠিকই বুঝেছি। সে তার বান্ধবী নেহাকে ফোন করল যে ওই শহরেই থাকত। নেহা এলো এবং আরাধ্যা তার সাথে চলে গেল।
রুদ্র সেখানেই দাঁড়িয়ে থাকল। তার চোখে আঘাতপ্রাপ্ত অহংকার পরিষ্কার দেখা যাচ্ছিল। রাতে সে ভিডিও কল করল। পেছনে শোরগোল ছিল, মদের বোতল আর বন্ধুদের হাসি। সে বলল, তুমি আমার মন ভেঙে দিলে। আরাধ্যা বলল, কখনো কখনো সত্যি শুনলে মন ভেঙে যায়। সকালে যখন সে বাড়ি ফিরল, মা বাবা রাগান্বিত ছিলেন। তারা বললেন, তোমাকে এই সম্বন্ধ মানতেই হবে। আরাধ্যা প্রথমবার পরিষ্কার ভাষায় বলল, আমি এমন মানুষের সাথে বিয়ে করতে পারবো না। কিন্তু তার কথা শোনা হলো না। বাড়িতে চাপ বাড়তে থাকল। ওদিকে রুদ্রর রাগ এবং অহংকারও বাড়ছিল। সে তার বাবাকে বলল, বিয়ে করলে আমি ওকেই করব, ওর অহংকার ভাঙতে হবে। আর সেদিন থেকেই আরাধ্যার জীবন এমন এক মোড়ে চলে এলো যেখানে তাকে নিজের স্বপ্ন আর পরিবারের মধ্যে এক কঠিন সিদ্ধান্ত নিতে হলো। যাই হোক বন্ধুরা, বাড়ির পরিবেশ ধীরে ধীরে বদলে যেতে লাগলো। আগে যেখানে তার উপস্থিতিতে হাসির রোল উঠত, এখন সেখানে নীরবতা। মা সবসময় তাকে বোঝানোর চেষ্টা করতেন। বাবা কঠোর হয়ে গিয়েছিলেন। রুদ্রর মতো ছেলে বারবার পাওয়া যায় না। বাবার রোজ বলতেন, নাম, টাকা, পরিচয়, তোমার আর কি চাই? আরাধ্যা শান্ত স্বরে জবাব দিত, আমার সম্মান চাই। কিন্তু এই শব্দগুলো যেন বাড়ির দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসত। তার পড়াশোনা, তার স্বপ্ন, তার চিন্তাভাবনা সবকিছুকে ছেলে মানুষই বলা হতে লাগল। এক সন্ধ্যায় বাবা পরিষ্কার ভাষায় বললেন, যদি এই বিয়ে না হয় তবে সমাজে আমাদের মাথা নিচু হয়ে যাবে। আরাধ্যা প্রথমবার চড়া গলায় বলল, যদি এই বিয়ে হয় তবে আমার জীবন শেষ হয়ে যাবে। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। অন্যদিকে রুদ্রর ব্যবহার আরও রুক্ষ হতে থাকল। সে বারবার ফোন করত, কখনো মিষ্টি কথা, কখনো খোঁচা। এত অ্যাটিটিউড ঠিক নয়, সে বলতো, বিয়ের পর সব ঠিক করে দেব। এই ঠিক করে দেব শব্দটা আরাধ্যাকে ভয় দেখাতে শুরু করল। সে বুঝতে পেরেছিল যে এই সম্পর্ক সমানে সমানের হবে না। এরই মধ্যে একদিন বাড়ির বাইরে আমান এলো। সব সময়ের মতো সাদা পোশাক, শান্ত চেহারা। সে গাড়িগুলোর হিসাব দিতে এসেছিল। আরাধ্যা উঠানে দাঁড়িয়েছিল। সে হালকা করে জিজ্ঞাসা করল, কেমন আছেন? আমান হাসল, যেমন ছিলাম তেমনই। আপনাকে ঠিক লাগছে না। তার সরাসরি কথা শুনে আরাধ্যা কিছুক্ষণ চুপ থাকল। সে প্রথমবার কারো কাছে নিজের মনের কথা বলার ইচ্ছা অনুভব করল। সে হঠাৎ জিজ্ঞাসা করল, যদি কোনো সিদ্ধান্ত ভুল মনে হয় কিন্তু সবাই বাধ্য করে, তবে কি করা উচিত? আমার না ভেবেই বলল, ভুলকে ভুল বলে দেওয়া উচিত। জীবন আপনার, অন্য কারো নয়। কথাগুলো সহজ ছিল, কিন্তু তাতে ছিল গভীর সত্য। সে রাতে আরাধ্যা ঘুমাতে পারল না। তার মনে হলো সে পথ দেখতে পাচ্ছে, কিন্তু সেই পথে চলা সহজ নয়। পরদিন সে তার বান্ধবী নেহাকে ফোন করল। নেহা পরিষ্কার বলল, তুই যদি আজ না লড়িস তবে সারা জীবন আফসোস করবি। আরাধ্যা জানত যে শুধু মানা করে দিলেই কথা শেষ হবে না। রুদ্র তার হার এত সহজে মেনে নেবে না। বাড়িতে বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। কার্ড ছাপানোর প্রস্তুতি শুরু হলো। আত্মীয়দের খবর দেওয়া শুরু হলো। আরাধ্যা অনুভব করল যে তার হাতে সময় খুব কম। এক সন্ধ্যায় সে আমানকে ডাকল। আমান ঘাবড়ে গিয়ে এলো। আপনার সাথে জরুরি কথা আছে, আরাধ্যা বলল। আমান মাথা নিচু করল। জি বলুন। আরাধ্যা সরাসরি প্রশ্ন রাখল, যদি আমি আপনাকে বিয়ে করতে চাই? আমান শুনে স্তম্ভিত হয়ে গেল। আপনি মজা করছেন না তো? না, পুরো সজ্ঞানে বলছি। আমান দীর্ঘশ্বাস ফেলল। আপনি আর আমি, মাটি আর আকাশের তফাত। লোকে কি বলবে? লোকেই তো আমাকে এই অবস্থায় পৌঁছে দিয়েছে। আরাধ্যা শান্ত স্বরে বলল। কিছুক্ষণ নীরবতার পর আমান বলল, আমি আপনাকে পছন্দ করি, কিন্তু ভয় পাই। আপনার পরিবারকে, ওই লোকটাকে, তার চেয়েও বেশি এই ভেবে যে পরে আপনার আফসোস হবে না তো? আরাধ্যা দৃঢ় গলায় বলল, আফসোস আমার বাধ্য হয়ে বিয়ে করলে হবে, নিজের সিদ্ধান্তে নয়। আমান প্রথমবার তার চোখে সরাসরি তাকালো। সেখানে ভয় নয়, ছিল সিদ্ধান্ত। যদি আপনি সত্যি প্রস্তুত থাকেন, সে ধীরে বলল, তবে আমি পিছিয়ে যাব না। পরিকল্পনা সাধারণ ছিল কিন্তু ঝুঁকিপূর্ণ। নেহার বাবা উকিল ছিলেন, তিনি সাহায্যের আশ্বাস দিলেন। দুদিন পর শহরের এক আদালতে চুপচাপ কাগজ তৈরি হল। কোনো শোরগোল নেই, কাউকে না জানিয়ে আরাধ্যা আর আমান সই করে দিল। কাগজে লেখা কালি তাদের জীবন বদলে দিল। কোর্ট থেকে বের হওয়ার সময় আমান জিজ্ঞাসা করল, এখন? আরাধ্যা বলল, এখন সঠিক সময়ের অপেক্ষা। বাড়িতে বিয়ের প্রস্তুতি তুঙ্গে। রুদ্র বারবার ফোন করছিল, যেন সবকিছু স্বাভাবিক, কিন্তু সে জানত না যে গল্প বদলে গেছে। বিয়ের দুদিন আগে আরাধ্যা একটি চিঠি লিখল, মা, বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি নিজের ইচ্ছায় চলে যাচ্ছি।
আমি কোনো ভুল মানুষের সাথে জীবন কাটাতে পারবো না। রাত গভীর ছিল, বাড়ি সবাই ঘুমিয়ে পড়েছিল। আরাধ্যা চুপচাপ বাইরে বেরোলো। আমান গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। দুজনে একে অপরের দিকে তাকালো। ভয় ছিল, কিন্তু ভরসাও ছিল। গাড়ি শহরের সীমানা পার হতেই পেছনে কোথাও তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। সকালে যখন বাড়িতে আরাধ্যার ঘর খালি পাওয়া গেল এবং টেবিলে রাখা চিঠি বাবার হাতে এলো, তখন যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। মা কাঁদতে লাগলেন। বাবা তক্ষুনি রুদ্রকে ফোন করলেন। ও বাড়ি থেকে চলে গেছে, তিনি কাপা কাপা গলায় বললেন। কিছুক্ষণ নীরবতা থাকল। তারপর রুদ্রর গলার স্বর শোনা গেল, শীতল এবং তীক্ষ্ণ। কার সাথে? আমান, সেই ছেলেটা। ফোন কেটে গেল। রুদ্রর ভেতরে আগুন জ্বলে উঠল। এটি শুধু বিয়ের ব্যাপার ছিল না, এখন এটি তার অহংকারের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। সে তার বাবাকে বলল, ওদের খুঁজে বের করতে হবে। অনেক জায়গায় ফোন করা হলো, পুলিশের কাছে খবর পৌঁছালো, গাড়ির নাম্বার দেওয়া হলো। মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে পালিয়েছে, এই অভিযোগই দায়ের করা হলো। ওদিকে আরাধ্যা আর আমান শহর থেকে দূরে চলে গিয়েছিল। রাস্তা জনশূন্য ছিল। আমান গাড়ি ধীরে ধীরে চালাচ্ছিল। ভয় লাগছে? সে জিজ্ঞাসা করল। আরাধ্যা সত্যিটা বলল, হ্যাঁ, কিন্তু থেমে থাকা ছিল তার চেয়ে বড় ভয়। কিছুক্ষণ পর আমান বলল, যদি চাও তো এখনও ফিরে যেতে পারি। আরাধ্যা তার দিকে তাকালো। এখন পেছনে ফেরার মানে হলো নিজের কাছে হেরে যাওয়া। গাড়ি এগিয়ে চলল। রাত আরও গভীর হলো, প্রায় মাঝরাত, যখন হাইওয়েতে হঠাৎ সামনে পুলিশের গাড়ি দেখা গেল। লাল বাতি জ্বলছিল। আমান ব্রেক কষল। দুজন পুলিশ সামনে এলো। গাড়ি সাইডে করো, কঠোর গলায় নির্দেশ এলো। আমান শান্ত থাকার চেষ্টা করল। কি ব্যাপার স্যার? বেশি প্রশ্ন করো না, নিচে নামো। আরাধ্যার বুক দুরু করতে লাগল। দুজনকে গাড়ি থেকে নামানো হলো। এক পুলিশ সদস্য আমানের কলার ধরল। মেয়েকে ভুলিয়ে নিয়ে যাচ্ছিস? আমান বোঝানোর চেষ্টা করল, আমরা বিয়ে করেছি, আমাদের কাছে কাগজ আছে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই এক জোরালো থাপ্পড় পড়ল। আরাধ্যা চিৎকার করল, হাত দেবেন না, আমরা স্বামী স্ত্রী। কেউ তার কথা শুনল না। আমানকে ধাক্কা দিয়ে রাস্তার ধারে ফেলে দেওয়া হলো। লাথি ঘুষি বর্ষিত হতে লাগল। স্যার, মারবেন না, সে শুধু এটুকু বলতে পারছিল। আরাধ্যা মাঝখানে এলে তাকেও ধাক্কা দেওয়া হলো। কিছুক্ষণ পরেই দ্বিতীয় একটি গাড়ি এসে থামল। তাতে রুদ্র নামল, রাগে লাল হয়ে। সে ধীরে ধীরে আরাধ্যার কাছে এলো। ভেবেছিলে পালিয়ে যাবে? আরাধ্যা সরাসরি তার চোখে চোখ রাখল। আমি পালিয়ে আসিনি, আমি বিয়ে করেছি। রুদ্র হাসল, কিন্তু তার চোখে ছিল শীতলতা। বিয়ে? তাও এর সাথে? সে আমানের দিকে ইশারা করল, যে তখনও মাটিতে পড়েছিল। একে তো আমি ছাড়ব না। রুদ্র দাঁতে দাঁত চিপে বলল। আমানকে তুলে পুলিশের গাড়িতে ফেলা হলো। আরাধ্যাকে অন্য গাড়িতে বসানো হলো। সে চিৎকার করে বলল, আমাদের কাছে কোর্টের কাগজ আছে। এক পুলিশ অফিসার শীতল স্বরে বললেন, থানায় গিয়ে দেখিও। গাড়ি দ্রুত ঘুরে গেল। থানায় পৌঁছতেই আমানকে আলাদা ঘরে নিয়ে যাওয়া হলো। আবার মারধর শুরু হলো। তাকে বারবার একটাই প্রশ্ন করা হচ্ছিল, মেয়েকে কেন ভাগিয়েছ? আমান প্রতিবার একটাই উত্তর দিচ্ছিল, সে আমার স্ত্রী। ওদিকে আরাধ্যাকে রুদ্র নিজের বাড়িতে নিয়ে গেল। এখন দেখি কে তোমাকে বাঁচায়, সে বলল। আরাধ্যা প্রথমবার ভয় অনুভব করল, কিন্তু সে মাথা নোয়াল না। বাড়িতে পৌঁছে রুদ্রর বাবা জিজ্ঞাসা করলেন, এখন কি করবে? রুদ্র জবাব দিল, বিয়ে হবে যেমন ঠিক হয়েছিল, আর ওকে বোঝাবো যে শক্তি কাকে বলে। আরাধ্যাকে এক ঘরে বন্দি করে রাখা হলো। সে জানালা দিয়ে বাইরে তাকালো। তার মনে পড়ল আদালতের সেই ছোট ঘরটির কথা, যেখানে সে আমানের হাত ধরেছিল। তার বিশ্বাস ছিল যে সত্য বেশিক্ষণ চাপা থাকবে না। শহরে নেহা খবর পেল। সে তক্ষুনি তার বাবাকে জানালো। উকিল সাহেব শান্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কাগজ আছে? হ্যাঁ, নেহা বলল। তিনি ফাইল তুলে নিলেন এবং বললেন, তাহলে ভয় পাওয়ার দরকার নেই, আইন আমাদের সাথে আছে। সকাল হতেই তারা থানায় পৌঁছে গেলেন। থানার বাইরে গাড়ির যাতায়াত বাড়ছিল এবং ভেতরে এমন এক সংঘাত হতে চলেছিল যা অনেক চেহারার মুখোশ খুলে দিতে পারত। যাই হোক বন্ধুরা, ভোরের প্রথম আলো তখনও পুরোপুরি ফোটেনি যখন নেহার বাবা সরাসরি থানার ভেতরে পৌঁছালেন। তার হাতে ফাইল ছিল আর মুখে কঠোরতা। ডিউটি অফিসার তাকে থামালেন। কার সাথে দেখা করতে চান? তিনি শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন, সেই যুবকের সাথে যাকে রাতে বিনা কারণে ধরা হয়েছে, আর তার সাথেও যে অভিযোগ করেছে। কিছুক্ষণ পরই পরিবেশ বদলে গেল। কাগজ টেবিলের ওপর রাখা হলো। কোর্ট ম্যারেজের প্রমাণপত্র সামনে ছিল। এই দুজনেই প্রাপ্তবয়স্ক, নিজের ইচ্ছায় বিয়ে করেছে। উকিল সাহেব পরিষ্কার ভাষায় বললেন, আপনারা কোন ভিত্তিতে এদের আটকেছেন? পুলিশদের মুখ শুকিয়ে গেল। আমাদের কাছে অভিযোগ ছিল যে মেয়েকে ভাগিয়ে নেওয়া হয়েছে, এক সিপাহী নিচু স্বরে বলল। অভিযোগ মিথ্যা, উত্তর এলো তৎক্ষণাৎ। যদি 1 ঘন্টার মধ্যে যুবককে ছাড়া না হয় তবে অবৈধ আটক এবং মারধরের জন্য ব্যবস্থা নেওয়া হবে। ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল।
আমানকে ভেতর থেকে বাইরে আনা হলো। তার মুখ ফোলা ছিল, ঠোঁট ফেটে গিয়েছিল, কিন্তু চোখে ভয় ছিল না। উকিল সাহেব জিজ্ঞাসা করলেন, তুমি ঠিক আছো? আমান ধীরে বলল, আমি ঠিক আছি। আমার স্ত্রী কোথায়? এই শব্দগুলো শুনতেই সেখানে উপস্থিত সবাই চুপ হয়ে গেল। সেই সময় রুদ্র আর তার বাবাও থানায় পৌঁছালেন। তাদের মুখে এখন আর ততটা আত্মবিশ্বাস ছিল না। উকিল সাহেব সরাসরি প্রশ্ন করলেন, যখন বিয়ে হয়ে গেছে তখন আপনি কোন অধিকারে মেয়েকে নিজের বাড়িতে নিয়ে গেছেন? রুদ্র চড়া গলায় বলল, এই সব ধোঁকা। ধোঁকা গয়, নথিপত্র, উত্তর এলো। কাগজ রুদ্রর সামনে রাখা হলো। সে পড়ল, তার আঙুল কাঁপছিল। তার বাবা ধীরে বললেন, কথা বাড়ালে ক্ষতি হবে। কিছুক্ষণের মধ্যেই ফয়সালা হয়ে গেল। পুলিশ আমানকে ছেড়ে দিল। এবার পালা আরাধ্যার। উকিল সাহেব সরাসরি রুদ্রর বাড়ি পৌঁছালেন, সাথে পুলিশও ছিল। দরজা খোলা হলো। ভেতরে সেই ঘর ছিল যেখানে আরাধ্যাকে বন্দি রাখা হয়েছিল। দরজা খুলতেই আরাধ্যা সামনে দাঁড়িয়েছিল, মুখ ক্লান্ত, কিন্তু চোখ দুটো ছিল আত্মবিশ্বাসে টইটম্বুর। সে বাইরে এলো। তার নজর সরাসরি আমানের ওপর পড়ল। এক মুহূর্তের জন্য দুজনে শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকল। তারপর আরাধ্যা দ্রুত এগিয়ে এসে আমানের সামনে দাঁড়িয়ে গেল। তুমি ঠিক আছো? সে কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞাসা করল। আমান হালকা হেসে বলল, এখন ঠিক আছি। রুদ্র দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার রাগ এখন অসহায়ত্বে বদলে গেছে। উকিল সাহেব কঠোরভাবে বললেন, এখন যদি কেউ এদের বিরক্ত করে তবে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরাধ্যার বাবাও সেখানে পৌঁছে গিয়েছিলেন। তার মুখ লজ্জা আর অনুশোচনায় নিচু হয়েছিল। তিনি নিচু স্বরে বললেন, মা, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আরাধ্যার চোখে জল চলে এলো, কিন্তু সে শুধু এটুকু বলল, বাবা, আমাকে শুধু আমার সিদ্ধান্ত নিতে দিন। কিছুক্ষণ পর বাবা আমানের দিকে তাকালেন। এখন এটি তোমার দায়িত্ব, তিনি ভারী গলায় বললেন। আমান মাথা নিচু করল। আমি পুরো চেষ্টা করব যেন কখনো ওনাকে আফসোস করতে না হয়। রুদ্র শেষবারের মতো বলল, এটি শেষ হয়নি। আরাধ্যা তার দিকে তাকালো এবং শান্ত স্বরে বলল, আমার জন্য এটি এখানেই শেষ হয়ে গেছে। পুলিশ চলে গেল, ভিড় হটে গেল। আরাধ্যা তার বাবার হাত ধরল। আমি এখানে থাকব না, আমাদের দূরে যেতে হবে। উকিল সাহেব বললেন, ভয় পাবার দরকার নেই। কিন্তু আরাধ্যা মাথা নাড়ল। ভয় নয়, শুধু নতুন শুরু চাই। সে আমানের দিকে তাকালো। আমান জিজ্ঞাসা করল, কোথায় যাবে? আরাধ্যা না ভেবেই জবাব দিল, দিল্লি। আর সেই সন্ধ্যায় এক ছোট গাড়িতে নিজেদের সামান্য কিছু জিনিস নিয়ে দুজনে শহর ছেড়ে বেরিয়ে পড়ল। রাস্তা লম্বা ছিল, কিন্তু এবার ভয় পেছনে ফেলে এসেছে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আরাধ্যা দীর্ঘশ্বাস ফেলল। তার প্রথমবার মনে হলো যে সে নিজের জীবন নিজেই বেছে নিচ্ছে। আমান চুপচাপ গাড়ি চালাচ্ছিল। মুখে আঘাতের চিহ্ন তখনও পরিষ্কার দেখা যাচ্ছিল। আরাধ্যা ধীরে বলল, আমার জন্য তোমাকে এই সব কিছু সহ্য করতে হলো। আমান হালকা হাসি দিল। যদি এই পথ তোমার সাথে চলে তবে কষ্ট অনুভূত হয় না। দিল্লি পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গেল। শহর বড় ছিল, ভিড় ছিল অজানা, কিন্তু এই অজানাপনেই তারা সুরক্ষিত বোধ করছিল। শুরুটা সহজ ছিল না। ভাড়ার ছোট এক ঘর নেওয়া হলো, এক বিছানা, এক ফ্যান আর একটি উনুন। আরাধ্যা নিজের সিভি তৈরি করল, অনেক জায়গায় ইন্টারভিউ দিল। কেউ কেউ মানা করল, কেউ বলল অপেক্ষা করতে। একদিন এক কোম্পানি থেকে ফোন এলো, ইন্টারভিউ সফল হয়েছে, তার চাকরি হয়ে গেল। অফিস থেকে ফেরার সময় তার চোখে এক উজ্জ্বলতা ছিল। সে দরজা খুলেই বলল, আমান, আমি চাকরি পেয়েছি। আমান খুশিতে তার হাত ধরল। আমি জানতাম। কিছুদিনের মধ্যেই আমানও এক ট্রান্সপোর্ট কোম্পানিতে কাজ পেয়ে গেল। তার পরিশ্রম আর সরলতা মানুষের পছন্দ হলো। দিনগুলো ধীরে ধীরে গুছিয়ে আসতে লাগলো। সকালে দুজনে নিজ নিজ কাজে যেত, সন্ধ্যায় একসাথে বসে চা খেত। একদিন আরাধ্যা বলল, মনে আছে যখন সবাই বলতো যে টাকা ছাড়া কিছু হয় না? আমান জবাব দিল, টাকা প্রয়োজন, কিন্তু মানুষ তার চেয়েও বড় হয়। দুজনে হেসে উঠল। কখনো কখনো পুরনো দিনের কথা মনে পড়ে যেত, কিন্তু এখন সেই স্মৃতিগুলো ভয় দিত না। সেগুলো শুধু এটিই মনে করিয়ে দিত যে সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা জরুরি ছিল। দুজনে একসাথে হাসি খুশিতে থাকতে লাগল। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে টাকা, শক্তি আর প্রতিপত্তি কখনো মানুষের চরিত্র আর সম্মানের চেয়ে বড় হতে পারে না। যখন আমরা ভয় বা চাপে পড়ে সিদ্ধান্ত নেই তখন সারা জীবন আফসোস করতে হয়, কিন্তু যখন আমরা সত্য আর আত্মসম্মানের সাথে দাঁড়াই তখন পথ কঠিন নিশ্চয়ই হয়, কিন্তু গন্তব্য শান্তি দেয়। নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়া ভুল নয়, ভুল হলো চুপ থেকে নিজের খুশি অন্য কারো হাতে সঁপে দেওয়া। এখন আপনি বলুন, যদি আপনি আরাধ্যার জায়গায় হতেন